ঘড়ির কাঁটা রাত 8:30টার ঘর ছুঁতে চলেছে। রাতের নিস্তব্ধতা ভেঙে পরপর দুটো ব্ল্যাক সেডান এসে থামলো গ্রে হাউজের সামনে। গাড়ির ইঞ্জিনের শব্দ থেমে যেতেই চারপাশে আবার নেমে এলো গভীর নীরবতা। সামনের গাড়ির ব্যাক সিটের দরজা খুলে দিল একজন গার্ড। অভিজাত্যপূর্ণ ভঙ্গিতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো একজন ভদ্র মহিলা। শরীরে বয়সের ছাপ থাকলেও ব্যক্তিত্বে তার লেশমাত্র ভাটা নেই। পরনে ক্রিম রঙের নরম জামদানি শাড়ির আঁচলটা নিখুঁতভাবে কাঁধে সাজানো, গলায় চকচকে মুক্তোর মালা, কানে ঝলমলে হীরের দোল, দু হাতে ভারী সোনার বালা। সাজে কোনো বাড়াবাড়ি নেই, অথচ প্রতিটি অলংকারেই ক্ষমতা আর আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। পেছনের গাড়ির দরজা খুলতেই এপাশ থেকে নামলো মেহেব, আর অপর পাশ থেকে রুমেলি। মিসেস আজমির গ্রে গার্ডের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে প্রশ্ন করলেন, রোশনাল কোথায়? গার্ড সঙ্গে সঙ্গে মাথা ঝুঁকিয়ে সম্মানের সঙ্গে জবাব দিল, স্যার ভেতরেই আছেন ম্যাম। মেহেব এগিয়ে এসে মিসেস আজমিরের পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, চলো মম, ভেতরেই যাই। আজমির গ্রে শান্ত চোখে বাড়িটার দিকে তাকালো। বিশাল বাড়িটা গাঢ় অন্ধকারে ডুবে আছে। কেবল বাগানের চারপাশে লাগানো রঙিন লাইটগুলো জ্বলে আলো ছড়াচ্ছে। চন্দ্রের রূপালী আলোয় পুরো বাড়িটার দেওয়ালে দেওয়ালে রেখা টেনে যাচ্ছে। আজমির রুমেলিকে সঙ্গে নিয়ে ভেতরের দিকে এগোলো। মেহেব ওদের পেছনে যেতে যেতে গার্ডদেরকে নির্দেশ দিল, লাগেজগুলো ভেতরে নিয়ে আসো। বাড়ির ভেতরে পা রাখতেই চোখে পড়ল প্রশস্ত লিভিং স্পেস। মাথার উপরে জ্বলতে থাকা ঝাড়বাতির নীলাভ বিচ্ছুরিত আলো দেওয়ালে দেওয়ালে হীরের মতো ঝলকাচ্ছে। কোথাও কোনো মানুষের অস্তিত্ব নজরে পড়ছে না। ক্ষণকাল কেটে যেতেই সিঁড়ির ওপর থেকে এক জোড়া জুতার শব্দ ভারীভাবে ভেসে আসতেই সবার দৃষ্টি গেল সিঁড়ির দিকে। রোশনাল দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামছে, এক হাতে হ্যাং করা ডার্ক ব্লেজার। পেছনে একজন গার্ড তার লাগেজ নিয়ে নীরবে অনুসরণ করছে। ওর সুঠাম দেহে জড়ানো সাদা শার্ট ও কালো ফিটিং প্যান্ট, সিল্কি ব্রাউন চুলগুলো জেল দিয়ে পারফেক্টলি সেট করা, রক্তাভ ঠোঁটের কোণ হালকা বাঁকানো। মারাত্মক লাগছে রোশনালকে। রুমেলি মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে ভুলে গেল। ও হা করে তাকিয়ে রইল রোশনালের দিকে। উফ, এই ছেলেটা এতটা আকর্ষণীয় কেন? রুমেলির মনে হলো এই ছেলেটার সান্নিধ্য না পেলে ওর সারাটা জীবন অপূর্ণই থেকে যাবে। ও খুব ভালো করেই জানে জীবনের কিছু কিছু জিনিস আপোষে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। আর যাকে সে চাইছে তাকে পাওয়ার রাস্তাটাও ওর অজানা নয়। রুমেলি ঠোঁটের কোণ কামড়ে ধরে অনমনীয় কামনার আকাঙ্ক্ষা মিশ্রিত দৃষ্টিতে রোশনালের দিকে তাকিয়ে রইল। রোশনাল সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই শান্ত অথচ প্রশ্নবিদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো মিসেস আজমিরের, কোথায় বের হচ্ছ নাকি? অপ্রত্যাশিত লগ্নে পরিচিত কণ্ঠস্বরের শব্দে রোশনালের পা থেমে গেল। চোখের দৃষ্টি কয়েক হাত দূরত্বে দাঁড়ানো মিসেস আজমিরের ওপর স্থির হতেই মুখায়বে খেলে গেল স্পষ্ট বিস্ময় ভাব। এই মুহূর্তে মিসেস আজমিরকে এখানে মোটেও আশা করেনি রোশনাল। মম, তুমি এখানে? তারপর দৃষ্টি ঘুরিয়ে পাশে দাঁড়ানো মেহেবের দিকে তাকিয়ে শুধালো, তোরা আসবি জানাসনি তো? আমি গাড়ি পাঠিয়ে দিতাম। মম মানা করেছে, বলেছে তোমাকে সারপ্রাইজ দেবে। রোশনাল কথা না বাড়িয়ে সোজা আজমিরের দিকে এগিয়ে এলো। ওর কণ্ঠস্বরে কিছুটা কোমলতা খেলে গেল। তোমার শরীর ঠিক আছে তো মম? মেহেব তো বলেছিল তুমি অসুস্থ। মিসেস আজমির ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে তুলল। আমার কথা তোমার মনে আছে তাহলে? শুনে ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম হয়তো আমার কথা ভুলে গেছো। তোমার কিছু তেমন কিছু নয় মম, তোমরা রেস্ট নাও। আমি এখনই ডিনারের ব্যবস্থা করছি, আমাকে আবার বের হতে হবে। আজমিরের ভুরু কুঁচকে যায় স্বভাবতই। এই সময় কোথায় যাচ্ছ? কাল সকালে রাজশাহীতে একটা ইম্পর্টেন্ট অফিসিয়াল মিটিং আছে, এখনই বের হতে হবে। চিন্তা করো না, 2 দিনের মধ্যেই ফিরে আসবো। এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল রুমেলি। সঙ্গে সঙ্গে কয়েক পা এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, আমিও তোমার সাথে যাব।
মুহূর্তের মধ্যেই রোশনালের চোয়াল শক্ত হয়ে গেল। চোখের ঠান্ডা দৃষ্টি হলেও ভেতরে ভেতরে রাগের আগুন তীব্রতার সাথে ছড়িয়ে পড়ল। একটা মেয়ে কতটা নির্লজ্জ হতে পারে রুমেলিকে সামনে না দেখলে হয়তো সে নিজেও বিশ্বাস করতো না। স্পষ্টভাবে দূরে থাকার থ্রেড দেওয়ার পরও এমন বেহায়াপনা। রোশনাল আর এক সেকেন্ডও নষ্ট করলো না। পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, লাগেজটা গাড়িতে তুলে দিয়ে গাড়িটা স্টার্ট দাও, আমি আসছি। গার্ড রোশনালের নির্দেশ বাণীতে লাগেজ নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। রোশনাল দৃষ্টি সরিয়ে আজমিরের দিকে তাকালো। আমি আসছি মম, তোমার যদি কোনো প্রয়োজন হয় মেহেবকেও বলো, হেল্পিং হ্যান্ড সকালে চলে আসবে, তাছাড়া গার্ডরা তো আছেই। রুমেলি এক পলক আজমিরের দিকে তাকিয়ে চট করে রোশনালের হাতটা ধরে ফেলল। ও হাসি মুখে বলল, চলো যাই। মুহূর্তের মধ্যেই রোশনালের কপালে নীলাভ শিরাগুলো ফুলে ফেপে উঠল। ধূসর বাদামি চোখ দুটো লালচে বর্ণ ধারণ করলো। এই মুহূর্তে ও কোনো রকম সিন ক্রিয়েট করতে চাইছে না। ও এক হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করার চেষ্টা চালালো। এক ঝলক রুমেলির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রুমেলির কবজি চেপে ধরে ওকে এক প্রকার নিজের কাছ থেকে ছুঁড়ে ফেললো। আকস্মিকভাবে এমন সরিয়ে দেওয়াতে রুমেলি পড়ে যেতে নিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। তবে রোশনালের এমন আচরণে ও অপমানিত বোধ করলো। মুখটা থমথমে হয়ে গেল। রোশনাল শক্ত কণ্ঠে স্পষ্ট ভাষায় শুধালো, আমি অফিসিয়াল মিটিংয়ে যাচ্ছি, কোনো ট্যুর কিংবা পার্টিতে না। কথা শেষ করেই আর একবারও পেছনে না তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে বাসা থেকে বেরিয়ে গেল রোশনাল। লিভিং স্পেসে রয়ে গেল ঘোর লাগানো নিঃশব্দ অস্বস্তি। চট্টগ্রামের ব্যস্ত শহরের মাঝে দাঁড়ানো দোতলা পুরানো বাড়িটা রাতের নিস্তব্ধতায় ডুবে আছে। দোতলার বাঁ দিকের কর্নার বরাবর মধুর রুমের ভেতরটা উজ্জ্বল আলোর ঝলকে ঝলকাচ্ছে। মধু ব্যস্ত হাতে ট্রাভেল ব্যাগ গোছাচ্ছে, একটার পর একটা কাপড় ভাঁজ করে ব্যাগে ঢোকাচ্ছে। ওর হাতের গতি ঠিক থাকলেও অন্তরস্থল এলোমেলো। আজ ওকে রাজশাহী যেতে হবে একটা অফিসিয়াল ট্রিপে রোশনালের সঙ্গে। বিষয়টা যখন আজ বিকালে রোশনাল ওকে জানিয়েছিল, মধু তখন চমকে উঠেছিল। রোশনাল সাধারণত মিটিং, ট্রাভেল, গুরুত্বপূর্ণ কাজগুলোতে ওকে খুব একটা জড়ায় না। বেশিরভাগ সময় প্রয়োজনীয় নির্দেশ দিয়ে নিজেই সব সামলে নেয়। সেখানে হঠাৎ করেই ওকে সরাসরি রাজশাহীতে যেতে বলাটা মধুর কাছে অপ্রত্যাশিতই ছিল। যাওয়ার ব্যাপারে মধুর কোনো আপত্তি ছিল না। অফিসের কাজ মানেই দায়িত্ব, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। মেহরান আর মায়া, ওদের দুজনকে রেখে যেতে মধুর অন্তরস্থল কোনোভাবেই সায় দিচ্ছিল না। বিশেষ করে ছেলের কথা ভাবলে মধুর বুকটা ভার হয়ে আসে। ছেলেটাকে ছাড়া দুটো দিন ও থাকতে পারবে তো? এই ছেলেটাই তো ওর একমাত্র প্রাণ। তাছাড়া মায়া এখন যথেষ্ট বড় হয়েছে। ওকে এভাবে একা বাড়িতে রেখে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত? এই ভাবনা থেকে ও রোশনালকে বলেছিল ওর পরিবর্তে অন্য কাউকে নিয়ে যেতে। প্রয়োজনে ওর স্যালারি থেকে সেই টাকাটা কেটে রাখতে পারে, এতে ওর কোনো আপত্তি নেই। রোশনাল তখন ঠান্ডা চোখে কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, মধু ওর অ্যাসিস্ট্যান্ট। অফিসিয়াল কাজের দায়িত্ব অনুযায়ী এইসব ট্রিপে যাওয়াটা ওর কাজের মধ্যে পড়ে। এইসব কথার কোনো জবাব মধুর কাছে ছিল না, কারণ কথাটা সত্য। রোশনাল অবশ্য বলেছে মধু যেন ছেলেকে সঙ্গে নিয়ে নেয়, প্রয়োজনেও নিজেই ওর বোন আর বাচ্চার সুরক্ষা নিশ্চিত করবে। কিন্তু মধু বিষয়টাকে একদম সমর্থন করেনি। অচেনা জায়গা, অফিসিয়াল ব্যস্ততা, এইসবের ভিড়ে ছেলেকে নিয়ে যাওয়াটা ঝুঁকি নিতে ও রাজি নয়। তাছাড়া মায়াকে একা বাসায় রেখে গেলে ওর চিন্তা আরো বাড়বে। পরে দেখা যাবে কাজে ঠিকঠাক মন বসাতে পারছে না। শেষমেশ নিজেকেই বুঝিয়েছে মধু, মাত্র 2 দিন, চোখের পলকেই কেটে যাবে। ছেলেটা প্রথমে একদমই মানতে চায়নি, অনেক বোঝাতে চেয়েছে মধুকে। আদর, ভালোবাসা, আশ্বাস সব ঢেলে দিয়ে কোনোভাবে ছেলেটাকে রাজি করিয়েছে।
মামা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, এই প্রতিশ্রুতিটাই শেষ পর্যন্ত ছেলেকে শান্ত করেছে। ব্যাগ গোছানো শেষ করে মধু আলমারির দরজাটা খুলে প্রয়োজনীয় জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। একটু পরে মধু ওয়াশরুম থেকে বেরিয়ে এলো একটা আকাশি রঙা চুড়িদার পরে আধ ভেজা চুল নিয়ে। টাওয়াল দিয়ে ভালো করে চুল মুছতে মুছতে ও আয়নার সামনে দাঁড়ালো। মুখে ময়শ্চারাইজার লেগে মেখে গোলাপি অধর রাঙিয়ে নিল লাল রঙা লিপ গ্লসে। সবশেষে চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে গলায় বেঁধে নিল আকাশি রঙের সিল্কের স্কার্ফটা। রেডি হওয়া শেষে ও ফোনটা হ্যান্ডব্যাগে রেখে দিল। এইদিকে খাটের ওপর বসে থাকা মেহরান ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মধু এগিয়ে গিয়ে ছেলের কাছে বসলো। ছেলের মাথাটাই হাত বুলিয়ে আদর করে বলল, দুষ্টুমি করবে না, ঠিক আছে? মামুনিকে একদম বিরক্ত করবে না, ভালো ছেলে হয়ে থাকবে। মাম্মা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। মেহেরান মায়ের কোমর জড়িয়ে ধরে চুপ করে থাকলো। মধুর কণ্ঠনালী চিরে একটা চাপা শ্বাস বেরিয়ে এলো। ও ছেলেকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ছেলের ঘন ব্রাউন চুলগুলো আঙ্গুল চালাতে লাগলো। এমন সময় দরজায় হালকা শব্দ তুলে এক কাপ চা হাতে রুমে ঢুকলো মায়া। ও মধুর দিকে এগিয়ে দিয়ে কাপটা মধুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে, এটা খেয়ে নে, সারাদিনে তো কিছুই ঠিক মতো খাসনি, দেখবি শরীরটাও রিফ্রেশ লাগবে। মধু হাত বাড়িয়ে চায়ের কাপটা হাতে নিল। গরম কাপে হাত লাগতেই খানিকটা উষ্ণতা ছেয়ে গেল আঙ্গুলের ভাঁজে। ও চায়ের কাপে চুমুক দিল। লিকার চায়ের মিষ্টি স্বাদটা অনুভব হতেই মস্তিষ্কের ভেতরের জমে থাকা এলোমেলো ভাবনাগুলো অনেকটাই হালকা হয়ে এলো। শরীরে জমে থাকা ক্লান্ত ভাব উবে গিয়ে চোখের পাতায় নিদ্রা ভাব নেমে এলো। এখন একটু ঘুমাতে পারলে সত্যি ভালো লাগতো। কিয়ৎক্ষণের মধ্যেই নিচতলা থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। রাতের নিস্তব্ধতা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেই শব্দে। মায়া এগিয়ে গিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখলো নিচে, গাড়ি এসে গেছে আপু, তোকে এখনই বের হতে হবে। মধু চায়ের কাপটা খাটের পাশে বেডসাইড টেবিলের ওপরে নামিয়ে রাখলো। পরের মুহূর্তে ছেলেকে বুক থেকে আলতো করে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। ও হ্যান্ডব্যাগটা কাঁধে ঝুলিয়ে মায়ের দিকে তাকিয়ে শোধালো, মেহরানকে দেখে রাখিস আর নিজেও সাবধানে থাকিস। কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবি। মায়া ওকে আশ্বস্ত করলো, চিন্তা করিস না, আমরা ঠিক থাকবো, তুই সাবধানে থাকিস। মধু আবারও ছেলের দিকে তাকালো। ছেলেটার চোখ জোড়া ভেজা, তবুও সে চুপচাপ বসে আছে। মধু নিচু হয়ে ছেলের কপালে একটা চুমু দিল। মাম্মা যাচ্ছি, তুমি মামুনির সাথে ভালোভাবে থেকো। মধুর ট্রাভেল ব্যাগের হ্যান্ডেলটা ধরে দরজার দিকে এগিয়ে গেল। ঘর থেকে বেরোনোর আগ মুহূর্তে একবার পেছনে ফিরে তাকালো, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। মধু বেরিয়ে যেতেই মায়া দরজাটা ভালো করে লক করলো। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই মধুর চোখে পড়ল গেটের সামনে দাঁড়িয়ে থাকা চকচকে ব্ল্যাক মার্সিডিজ। বাড়ির সামনের আলো আঁধারির মাঝে গাড়িটার আলাদা করে চোখে লাগছে। মধু গাড়ির সামনে এসে দাঁড়াতেই ব্যাক সিটের কাচ নেমে গেল। মুহূর্তেই রুশনালের রাজসিক গাম্ভীর্যপূর্ণ মুখটা স্পষ্ট হয়ে উঠল। এর মধ্যে ড্রাইভার নেমে এসে মধুর হাত থেকে ব্যাগটা নিয়ে গাড়ির ডিক্কিতে রেখে দিল। এদিকে মধু কনফিউজড হয়ে দাঁড়িয়ে রইল। ড্রাইভারের পাশের সিটে বসবে নাকি ব্যাক সিটে? গাড়ির ব্যাক সিটে রোশনাল বসে আছে। রোশনালের পাশে বসতে ওর ইতস্থ লাগছে। এদিকে ড্রাইভারের পাশে বসাটাও বেমানান ঠেকছে। ওর ভাবনার মাঝেই গাড়ির ব্যাক সিটের দরজাটা খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো রোশনালের রাশভারী কণ্ঠস্বর, উঠে এসো। আর কোনো উপায় না দেখে মধু কিছুটা আড়ষ্টতা নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ির ডোরটা বন্ধ হয়ে গেল নিমিষেই। গাড়ির কাঁচ উঠে গেল। মুহূর্তে গাড়ির ভেতরটা আধা অন্ধকারে ডুবে গেল। রোশনাল সিটে হেলান দিয়ে বসে স্থির চোখে মধুর দিকে তাকিয়ে আছে। মধু এক হাতে স্কার্ফটা মুঠোবন্দি করে মাথা নিচু করে বসে রইল। ও আশেপাশে না তাকিয়ে বেশ বুঝতে পারছে এক জোড়া চোখ গভীর দৃষ্টিতে ওকে একটু একটু করে গ্রাস করছে।
গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করলো। রাতের নিস্তব্ধতা চিরে ব্যস্ত রাস্তার দিকে এগিয়ে গেল কালো মার্সিডিজটা। রাস্তার বাতিগুলো একটার পর একটা পেছনে সরে যাচ্ছে। আলো ছায়ার খেলায় শহরটা ঘুম ভাঙা কোনো দৈত্যের মতো নীরবে জেগে আছে। রোশনার ল্যাপটপটা কোলের উপরে রেখে অন করলো। স্ক্রিনে জ্বলে উঠতেই নীলাভ আলো ওর মুখে এসে পড়লো। সেই আলোয় ও চোয়ালের কড়া রেখা, গম্ভীর চোখ জোড়া আরো স্পষ্ট হয়ে উঠল। চোখে গভীর মনোযোগ, ভুরু দুটো সামান্য কুঁচকে আছে। ও দ্রুত ফাইলটা ওপেন করে একটার পর একটা ডাটা স্ক্রল করতে লাগলো। প্রেজেন্টেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, আসন্ন মিটিং এর গুরুত্বপূর্ণ নোটস গুলো চেক করতে থাকলো। আঙ্গুলগুলো একটানা কিবোর্ডের ওপরে ছুটে চলেছে। মধু আর চোখে রোশনালের দিকে তাকালো। লোকটা কাজের ভেতর এমনভাবে ডুবে আছে যে আশেপাশের সবকিছুই যেন ওর অস্তিত্বের বাহিরে। আচ্ছা, এই মানুষটা যদি জাওয়াদ হতো তাহলে কি ওর জীবনটা আজ অন্যরকম হতো না? ভাবনাটুকু শেষ হওয়ার আগেই বুকের ভেতরে জমে থাকা চাপা একটা দীর্ঘশ্বাস কণ্ঠনালী চিরে বেরিয়ে এলো। চোখ জোড়ায় জ্বালা করছে, কান্না পাচ্ছে ভীষণ, অথচ কেন পাচ্ছে তার কোনো স্পষ্ট উত্তর নেই মধুর কাছে। চোখ বন্ধ করে সিটে হেলান দিল। গাড়ির মোলায়েম গতি, কিবোর্ডের একটানা শব্দ, কাচের বাইরে জ্বলতে থাকা ম্লান আলো মিলিয়ে অজান্তেই মধুর চোখ দুটো ভারী হয়ে এলো। হৃৎপিণ্ডটা যেন তীব্র যন্ত্রণায় তড়পাচ্ছে, অথচ বাইরে থেকে মধু সম্পূর্ণ স্বাভাবিক। সময় গলে যাচ্ছে একটু একটু করে। কতক্ষণ এইভাবে কেটে গেছে কারোরই জানা নেই। ক্ষণকালের মধ্যেই রুশনালের কানে এলো ভারী নিঃশ্বাসের শব্দ। ও কাজ থামিয়ে পাশ ফিরে তাকালো। মধুর মাথাটা এক পাশে কাত হয়ে আছে, চোখ বন্ধ, ঠোঁট সামান্য আলগা। নিঃশ্বাসের ছন্দ বলছে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। রোশনাল নিঃশব্দে ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখলো। খুব সতর্কভাবে হাত বাড়িয়ে মধুর মাথাটা নিজের কাঁধের ওপরে এনে রাখলো, যেন মেয়েটার ঘুম না ভেঙে যায়। ও আলতো হাতে মধুর কপালের ওপরে ছড়িয়ে থাকা এলোমেলো বেবি হেয়ারগুলো সরিয়ে দিয়ে ওর কপালে একটা চুমু খেলো, তারপর গালে। এর পরের মুহূর্তেই রুশানালের দৃষ্টি আটকে গেল মধুর লাল লিপ গ্লসে ভেজা গোলাপি গ্লোসি অধরে। গলা শুকিয়ে এলো ওর। একটা ফাঁপা ঢোক গিলে ফেলল। নিজের সংযম ধরে রাখাটা কষ্টকর হয়ে উঠছে এই মুহূর্তে মুহূর্তে। ও কম্পিত হস্তে ও আঙ্গুলের ডগা দিয়ে মধুর ঠোঁটে আলতো করে স্লাইড করলো। ঠান্ডা আঙ্গুলে হঠাৎ স্পর্শে মধু কেঁপে উঠল। ঘুমের ঘোরেই ও এক হাতে রোশনালের শার্টের কলার খামচে ধরে ওর গলায় মুখ ডুবিয়ে দিয়ে আবারও গভীর ঘুমে ডুবে গেল। এই স্পর্শটাই রোশনালের জন্য যথেষ্ট ছিল। মধুর উষ্ণ নিঃশ্বাস ওর গলায় এসে লাগলো। মুহূর্তের মধ্যেই রোশনালের সহ্য ক্ষমতার জাল ছিন্ন হলো। মেয়েটা ওর, একান্তই ওর, বৈধ সম্পর্কের সমস্ত সীমার জোরে। রোশনাল নিজেকে সামলে রাখার দায়ভার নিল না। এক হাত মধুর কানের নিচে গলিয়ে দিয়ে ওর মুখটা কাছে টেনে আনলো। মুহূর্তের মধ্যেই মধুর কোমল অধরের উন্মাদনায় ডুবে গেল। তীব্রতায় আসলে সে চষে নিতে থাকলো ওর কোমল অধরের নিঃশ্বাস। সময়ের ব্যবধানে ওর হৃৎপিণ্ড জুড়ে আটকে থাকা গভীর অনুভূতির বিস্ফোরণ ঘটল। এদিকে ঘুমের ঘোরে ডুবে থাকা মধুর মনে হলো ওর আশেপাশে হয়তো অক্সিজেনের ঘাটতি পড়ছে। যথাযথ শ্বাস নেওয়ার জন্য মধু নাড়াচাড়া করতেই উঠতেই রুশনালের সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিল। নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বুক ওঠানামা করছে দ্রুত। মেয়েটা কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে। এই মেয়েটা একদিন ওকে মেরে তবেই দম নেবে, ভাবতেই নীরবে হাসলো রুশনাল। এইদিকে মধু গুটিসুটি মেরে রুশনালের বুকে ঘুমিয়ে আছে একদম নিশ্চিন্তে। রুশনাল এক হাতে ওকে শক্ত করে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে চোখটা বন্ধ করলো। প্রবল সুখের বর্ষণ হলো ওর অন্তরস্থল জুড়ে। এই মেয়েটা ওর একমাত্র সুখ, একমাত্র শান্তি। ঘড়ির কাঁটা মধ্যরাতে